কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছে। আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে বিরাম চিহ্ন সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ বিরাম চিহ্নের পরিচিতি। তোমাদেরকে আমি বলেছিলাম আমরা পাঠ্য বইয়ে যে 13টি বিরাম চিহ্ন ছিল, বিরাম চিহ্নগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা গত ক্লাসটিকে প্রথম অংশ হিসেবে ধরে নিচ্ছি। আমরা সেখানে 13টি বিরাম চিহ্নের নাম সম্পর্কে জেনেছিলাম, আরও জেনেছিলাম বিরাম চিহ্ন সমূহের আকৃতি এবং থামার পরিমাণ সম্পর্কে। আজকে আমরা যেটা পড়ব সেটা হলো বিরাম চিহ্নের ব্যবহার, অর্থাৎ আজকে আমরা ব্যবহারগুলো একটু দেখে নিব। তো প্রথমেই চলে যাই দাড়ি। আমি বলেছিলাম তোমাদেরকে দাড়ি অর্থাৎ আকৃতিও দেখিয়েছিলাম, দাড়ি দেখতে এরকম হবে। এবং দাড়ির কথা যেটা বলেছিলাম সেটা ছিল দাড়িতে আমাদের থামতে হবে 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরিমাণ সময় নিয়ে আমাদের থামতে হবে। এখন আমি ব্যবহার বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো, অর্থাৎ আমরা বাক্যে কিভাবে এই বিরাম চিহ্ন সমূহ ব্যবহার করব। এখন দাড়ি কোথায় বসবে? দাড়িটা মূলত বসবে যখন একজন বক্তা কথা বলবে, অবশ্যই তার কথা যেখানে সমাপ্তি হবে, হ্যাঁ, তার কথার যেখানে সমাপ্তি হবে সেখানে আমরা দাঁড়িয়ে দিব। যেমন ধরো আমি লিখছি এখানে, আমরা বাংলাদেশে বাস করি। হ্যাঁ, এখানে বক্তার মনোভাব পূর্ণতা পাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ একেবারে পরিপূর্ণ, মানে যেটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি আমাদের কথা যেখানে শেষ হবে। অথবা আমি লিখলাম ঢাকা বাংলাদেশের রাজধানী। ঠিক আছে, ঢাকা বাংলাদেশের রাজধানী দাড়ি। তাহলে আমার মনে হয় দাড়িটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা এখানে থামবো কতটুকু সময় নিয়ে। আমি আগেই বলেছিলাম দাড়িতে আমরা থাকবো 1 সেকেন্ড পরিমাণ সময় নিয়ে। আচ্ছা, এরপরে আরেকটি চিহ্ন দেখো, জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, এই জিজ্ঞাসা চিহ্নটা কেমন ছিল? আকৃতিটা ছিল এরকম। ঠিক আছে, এখন জিজ্ঞাসা চিহ্ন মানে কি? যখন একজন বক্তা কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ করে তখন কিন্তু এই চিহ্নটা আমরা ব্যবহার করব। যেমন আমি লিখলাম তোমার নাম কি? তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্নটা হবে। এরপরে আরেকটা চিহ্নে চলে আসি, বিস্ময়। বিস্ময় চিহ্ন। এই বিস্ময় চিহ্নটা দেখো, এর আকৃতিটা হবে ঠিক এরকম। হ্যাঁ, লিখলাম আমি বিস্ময় চিহ্ন। লেখার আগে একটু বলি, বিস্ময় হচ্ছে সেটাই যখন একজন বক্তার মনে আনন্দ, বেদনা, হ্যাঁ, হর্ষ, বিষাদ এসব আসবে, অর্থাৎ তার কথার মাধ্যমে প্রকাশ পাবে, তখনই আমরা এই চিহ্নটা ব্যবহার করব। যেমন আমি লিখলাম বাহ, সুন্দর তো, হ্যাঁ, বা আবার লিখলাম বা কি চমৎকার দৃশ্য। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন এই বিস্ময় চিহ্নটা প্রথমবার, অর্থাৎ বিস্ময়বোধক কিছু শব্দ আছে বিস্ময় প্রকাশ করে, বাহ, আহ, হুরে, হ্যাঁ, এই ধরনের শব্দের পরে যখন আমরা এই চিহ্নটা ব্যবহার করে ফেলবো আমরা বাক্যের শেষে, তখন আবার দাড়ি ব্যবহার করব। তাহলে দেখো, এই জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন এবং প্রথমটা পড়িয়েছিলাম দাড়ি দেখিয়েছিলাম, এই তিনটাতে আমরা থামবো 1 সেকেন্ড পরিমাণ সময় নিয়ে। ঠিক আছে, এরপরে দেখো চলে আসি কমা। কমার আকৃতিটা দেখিয়েছিলাম এরকম। কমা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি বিরাম চিহ্ন। আমরা
যখনই কোনো কিছু লিখতে যাই আমাদের বাক্যের মধ্যে কমার প্রচুর ব্যবহার আমরা করে থাকি। হ্যাঁ, কমার সাথে সাথে দাঁড়িয়েও ব্যবহার দেখে থাকি। এখন কমা কোথায় কোথায় বসবে দেখো, অনেকগুলো, যেমন একটি মাত্র পদ, হ্যাঁ, এক জাতীয় পদের অনেকগুলো শব্দ যখন একসাথে বসবে তখন কিন্তু কমা ব্যবহৃত হবে। এখন এক জাতীয় শব্দ একটু দেখো, যেমন আমি লিখলাম পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো কিন্তু এক জাতীয় পদ, সবগুলোই বিশেষ্য পদ। এক জাতীয় পদের অনেকগুলো শব্দ যখন একসাথে বসবে, এই যে অনেকগুলো শব্দ, পদ্মা, মেঘনা, যমুনা, বাংলাদেশের প্রধান নদী, হ্যাঁ, এই যে দিলাম। অর্থাৎ এক জাতীয় শব্দ পদের অনেকগুলো শব্দ যখন বসবে তখন ওই প্রত্যেকটি শব্দের পরে শেষেরটি ছাড়া আমরা কি বসাবো, কমা বসাবো। এটি একটি গেল। এরপরে দেখো বাক্যের সম্বোধন পদের পরে, সম্বোধন পদের পরে কমা বসবে, সম্বোধন পদের পরে কমা বসবে, এটি আরেকটি নিয়ম। একটু এক্সাম্পলটা দেখো, মিতু, মিতুকে আমি ডাকলাম, এদিকে এসো, এটা একটা সম্বোধন পদ। হ্যাঁ, এরপরেও কিন্তু মিতুর পরে কমা বসবে। তারপর আরো আসতে পারে বাড়ির নাম্বার, রাস্তার নাম্বার, হ্যাঁ, অথবা কোনো বিশেষ ব্যক্তির বিভিন্ন ডিগ্রি থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু কমা বসবে। এছাড়াও কমা আরো কোথায় কোথায় বসে, যেমন বাক্যের অর্থকে বাক্যের অর্থকে স্পষ্ট করার জন্য কমা বসবে। হ্যাঁ, যেমন আমি লিখলাম সুখ চাও, কমা, সুখ পাবে পরিশ্রমে। হ্যাঁ, এখানেও কি বসবে, কমা বসবে, অর্থাৎ বাক্যের অর্থকে স্পষ্ট করার জন্য। আরেকটা নিয়ম আমরা দেখতে পারি, উদ্ধৃতি চিহ্নের আগে, উদ্ধৃতি, আমি পুরোটা লিখছি না, এই চিহ্নের আগে কমা বসবে। যেমন উদাহরণটা একটু দেখো, মা বললেন, কমা, অঙ্ক করতে বসো। হ্যাঁ, এই যে উদ্ধৃতি চিহ্নের আগে কি হবে, এই কমাটা বসবে। তাহলে কমায় আমরা থামবো। গত ক্লাসে বলেছিলাম কতটুকু সময়, এক বলতে আমাদের যে পরিমাণ সময় লাগবে সে পরিমাণ সময় আমরা কমাই থামবো। আচ্ছা, আমরা আরেকটি চিহ্নে চলে যাই। যেমন লিখলাম এরপরে সেমিকোলন। সেমিকোলনের চিহ্নটা একটু দেখো, এখানে আমাদের থামতে হবে এক বলার দ্বিগুণ সময়। এটা মনে আছে নিশ্চয়ই, গত ক্লাসে বলেছিলাম এক বলার দ্বিগুণ সময় আমাদের সেমিকোলনে থামতে হবে। সেমিকোলনটা কোথায় ব্যবহার করব দেখো, অনেকগুলো স্বাধীন বাক্যকে যখন আমরা, অর্থাৎ সেই বাক্যগুলোর মধ্যে অবশ্যই একটা সম্পর্ক থাকবে এবং যাদেরকে একসাথে করব, তখনই আমরা সেমিকোলনটা ব্যবহার করব। একটু দেখো, সে ফেল করেছে, এটি একটি বাক্য, তাই না, স্বাধীন বাক্য। কাউকে মুখ দেখায় না। এখানে
ফেল করেছে, কাউকে মুখ দেখায় না। ফেল করেছে একটি স্বাধীন বাক্য, কাউকে মুখ দেখায় না, এটা আরেকটি বাক্য এবং দুইটার মধ্যে কিন্তু এক ধরনের কি আছে, যোগসূত্র আছে, তাই না? দুইটার মধ্যে সিমিলারিটি আছে, মিল আছে। এই মাঝখানে আমরা সেমিকোলনের চিহ্নটা বসাবো। হ্যাঁ, আরো হতে পারে। আরেকটা এক্সাম্পল দেখো, দিনটা ভালো নয়, সেমিকোলন, মাঝে মাঝে দিনটি ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। এই দেখো, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এটার সাথে দিনটা ভালো নয় এর একটা সম্পর্ক আছে এবং দুটোকে যখন একসাথে করলাম মাঝখানে অবশ্যই আমরা কি বসাবো, সেমিকোলনটা বসাবো। আচ্ছা, বুঝতে পেরেছো আশা করছি। এবং সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময় আমরা থামবো। এরপরে দেখো আরেকটি লিখছি, উদ্ধৃতি চিহ্ন, উদ্ধরণ অথবা উদ্ধৃতি চিহ্ন। এই উদ্ধৃতি চিহ্নটা কেমন দেখিয়েছিলাম, এই যে উদ্ধৃতি চিহ্ন দেখতে এরকম। এবং উদ্ধরণ চিহ্নে আমরা থামবো ওই যে কমার মতোই, অর্থাৎ এক বলতে যে পরিমাণ সময় লাগে ততটুকু সময় আমরা থামবো। যেমন উদ্ধৃতি চিহ্নটা বসাবো যখন একজন বক্তার প্রত্যক্ষ উক্তিটাকে বোঝানো আলাদাভাবে, তখন সেখানে বসবে। যেমন রবীন্দ্রনাথ বলেছেন, বা কারো বিশেষ উক্তি কবি সাহিত্যিকদের, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এটা আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। আমরা ইংলিশে উদ্ধরণ চিহ্নটাকে ইনভার্টেড কমা বলে থাকি। আচ্ছা, এরপরে চলে যাই আমরা হাইফেনে। আমরা জানি হাইফেনে আমাদের থামার প্রয়োজন নেই। হাইফেন, এবং হাইফেনের ক্ষেত্রে আরেকটি কথা বলেছিলাম যে হাইফেনের চিহ্নটা ড্যাশের অর্ধেকটা হবে। দেখো হাইফেন আমরা এক কথায় বলতে পারি, হাইফেন হচ্ছে শব্দকে সংযোগ করে, এটাকে একটা সংযোগ চিহ্ন বলা হয়। অর্থাৎ যখন একটি বাক্যের মধ্যে কোনো বিশেষ দুটি শব্দকে আমরা সংযোগ করব তখন সেখানে আমরা কি বসাবো, হাইফেন চিহ্নটা বসাবো। যেমন বাবা মা, প্রীতি উপহার, চা বিস্কুট, এই ধরনের অনেকগুলো শব্দ হতে পারে, নদ নদী, ঠিক আছে, ওহি নকুল। বাক্যে প্রয়োগ করলে কিরকম হবে, যেমন বাংলাদেশ নদ নদীর দেশ, হ্যাঁ, এইভাবে আসতে পারে। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে শব্দগুলো লিখলাম হাইফেন দিয়ে যোগ করে, এগুলো সবগুলোই কিন্তু একটি সমাসের উদাহরণ, তাই না? সমাসবাচক শব্দ। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তার মানে আমরা বলতে পারি আরেক কথায় যে হাইফেন দ্বন্দ্ব সমাসে ব্যবহৃত হয়। হাইফেনে আমাদের থামার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে চলে যাই ড্যাশ। ড্যাশ আমি বলেছি হাইফেনের ডাবল, হ্যাঁ, এবং ড্যাশ হচ্ছে আমরা হাইফেনে যেটা জেনেছিলাম শব্দকে সংযোগ করে, ড্যাশ হচ্ছে বাক্য, বাক্যকে সংযোগ করে, অর্থাৎ বাক্যকে সংযুক্ত করে এবং বাক্যগুলোর মধ্যে অবশ্যই একটা সম্পর্ক থাকে। যেমন এক্সাম্পল একটু দিচ্ছি, দেখো, আমি জানি না আমার ভাই জানেন। আমি জানি না আমার ভাই জানেন, ঠিক আছে, এখানে মাঝখানে ড্যাশ বসবে। আমি জানি নার সাথে আমার ভাই জানেনের একটা সম্পর্ক আছে, অর্থাৎ এমন দুটি বাক্যকে সংযুক্ত করবে যে দুইটি বাক্যের মধ্যে অবশ্যই একটা সম্পর্ক আছে। এরপরে আমরা
বিরাম চিহ্নে চলে যাই কোলন। ড্যাশেও কিন্তু আমরা কতটুকু সময় নিয়ে থামবো, একটু আগে যেটা বললাম, ড্যাশে 1 সেকেন্ড পরিমাণ সময় থামতে হবে। কোলনেও ঠিক তাই। কোলন বলেছিলাম গত ক্লাসে, কোলন এবং বিসর্গর মধ্যে একটু পার্থক্য আছে। বিসর্গর মাঝখানে ফাঁকা জায়গা আছে, কিন্তু কোলনে নেই। কোলনে আমরা থামবো 1 সেকেন্ড পরিমাণ। কোলন দেখো, যখন একটি অপূর্ণ বাক্যের পরে একটি পূর্ণ বাক্য শুরু হয় তখন আমরা সেখানে কোলন চিহ্ন ব্যবহার করব। যেমন কথায় বলে, কথায় বলে এটা একটি অপূর্ণ বাক্য। কথায় কি বলে? অতি লোভে তাঁতি নষ্ট। কথাই বলে অতি লোভে তাঁতি নষ্ট। তাহলে দেখো কথাই বলে পরে কি হবে? বিসর্গ চিহ্নটা হবে। এছাড়া নাটকের সংলাপের ক্ষেত্রে সেখানেও বিসর্গ না, সরি, কোলনটা ব্যবহৃত হবে। কোলন ড্যাশ, এটাতে আমরা 1 সেকেন্ড পরিমাণ থামবো। এই হলো কোলন ড্যাশ। কোলন ড্যাশ উদাহরণবাচক শব্দের সাথে ব্যবহৃত হতে পারে, যেমন সন্ধি 2 প্রকার যথা, এই যে এখানে আমরা কোলন ড্যাশ ব্যবহার করব, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে? এরপরে দেখো আরেকটা চিহ্ন দেখি, ইলেক। ইলেক বা এটাকে আমরা অনেক সময় লোক চিহ্ন বলে থাকি। হ্যাঁ, এবং এটা ছিল চিহ্নটা এরকম। দেখো, যখন আমরা কোনো একটা বাক্যের মধ্যে বা কোনো একটা পদে একটা বর্ণকে উঠিয়ে দিতে চাই তখন সেই বর্ণের পরিবর্তে ইলেক চিহ্নটা বসবে। যেমন সব চেয়ে, এটাকে আমরা সবচেয়ে, হ্যাঁ, সবচেয়ে বলি। ঠিক আছে? ওই যে ওই চিহ্নটা উঠে গিয়েছে। তাহলে দেখো, মোটামুটি আমরা বিরাম চিহ্ন সমূহ সম্পর্কে জানলাম। অর্থাৎ আমাদের 13টি বিরাম চিহ্ন, এবং এর মধ্যে প্রথম 6টিতে বলেছিলাম এগুলো কি কি ছিল। দাড়ি, বিস্ময়, জিজ্ঞাসা, কোলন, কোলন ড্যাশ। এগুলো তো আমাদের থামতে হবে 1 সেকেন্ড পরিমাণ। হ্যাঁ, তারপরে উদ্ধরণ, কমা, এই দুটিতে এক বলতে যে সময় লাগে, এক বলতে যে পরিমাণ সময় আমাদের দরকার হয় ততটুকু পরিমাণ আমাদের থামতে হবে। তারপর সেমিকোলনে, সেমিকোলনে আমাদের এক বলার দ্বিগুণ সময় নিতে হবে, সেমিকোলনের সময়। এবং হাইফেন, তারপর আছে ইলেক, ব্র্যাকেট। ব্র্যাকেট সম্পর্কে বলিনি। ব্র্যাকেটটা হচ্ছে যখন আমরা একটি বাক্যের মধ্যে কোনো একটি শব্দকে উজ্জ্বল রাখতে চাই তখন ব্র্যাকেটটি বসবে। যেমন ঢাকা বাংলাদেশের প্রথম রাজধানী, ও প্রথম কথাটা আমরা ব্র্যাকেটে রাখবো। তারপর আছে আরেকটি কি, বিকল্প, বিকল্প চিহ্ন। হ্যাঁ, এগুলাতে থামার প্রয়োজন নেই, থামার প্রয়োজন নেই। আশা করছি তোমরা এই বিরাম চিহ্ন সমূহ সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা পেলে, বাসায় প্র্যাকটিস করবা। সবাইকে আবারও ধন্যবাদ।